আসসালামু আলাইকুম। স্টোরি লাউঞ্জ চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। আমি সাকিব আছি আপনাদের সাথে। আজকে আপনাদের জন্য আছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত ব্যোমকেশ সিরিজের একটি রহস্য গল্প বেনি সংঘার দ্বিতীয় এবং শেষ পর্ব। এটা আমাদের নতুন ইনিশিয়েটিভ। এখানে আমরা নিয়মিতভাবে গল্প দিয়ে যাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, যারা সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে ফেলুন। আশা করছি আপনাদের গল্পগুলি ভালো লাগবে। তেতলার অন্য ঘর দুটিতে দর্শনীয় কিছু ছিল, তবু ব্যোমকেশ ঘর দুটিতে ঘুরে ফিরে দেখল। তারপর নিচের তলায় নেমে এসে রাখালবাবুকে বলল, আমি এখন চললাম, বিকেলবেলা আবার আসব। জবানবন্দির ফাইলটা দাও, বাড়ি গিয়ে পড়ব। রাখালবাবু বললেন, আমাকে একবার থানায় যেতে হবে, চলুন আপনাকে নামিয়ে দিয়ে যাই। কীরকম মনে হচ্ছে? ব্যোমকেশ মুচকি হেসে বলল, ক্ষুরস্য ধারা নিশিতা দুর্দয়া। রাখালবাবু জবানবন্দি ফাইল ব্যোমকেশকে দিলেন। তাকে নিয়ে পুলিশ ভ্যানে চলে গেলেন। দুজন সাব ইন্সপেক্টর এবং কয়েকজন নিম্নতর কর্মচারী বাড়িতে মোতায়েন রইল। বিকেল 3টের সময় ব্যোমকেশ ফিরে এলো। রাখালবাবু আগেই ফিরছিলেন। তাকে খুর আর জবানবন্দির নথি ফেরত দিয়ে ব্যোমকেশ একটা চেয়ারে বসলো। রাখালবাবু প্রশ্ন করলেন, কেমন দাড়ি কামালেন? ব্যোমকেশ মাথা নেড়ে বলল, ভালো নয়। আর জবানবন্দি? মেদিনীর জবানবন্দি সবচেয়ে তথ্যপূর্ণ। তাকে আরও কিছু প্রশ্ন করতে চাই। বেশ তো, তাকে ডেকে পাঠাচ্ছি, সে নিজের ঘরেই আছে। কিন্তু মেদিনীকে ডেকে পাঠাবার আগেই দুজন সাদা পোশাকের পুলিশ কর্মচারী মকরন্দকে নিয়ে ঘরে ঢুকলো। মকরন্দর কাপড় জামা ছিঁড়ে গেছে, গায়ে মুখে ধুলাবালি, চোখে জবা ফুলের মতো লাল। বেশ বোঝা যাচ্ছে সে স্বেচ্ছায় বিনা যুদ্ধে পুলিশের হাতে ধরা দেয়নি। একজন সাদা পুলিশ বলল, মকরন্দ চক্রবর্তীকে ধরেছি স্যার। রাখালবাবু মকরন্দ আপাতমস্তক নিরীক্ষণ করে বললেন, ইনি মকরন্দ চক্রবর্তী? কোথায় ধরলে? ঘর দৌড়ের মাঠে রেস খেলছিল স্যার। পকেটে অনেক টাকা ছিল, এই যে। এক তারা 5 টাকা ও 10 টাকার নোট। রাখালবাবু শুনে দেখলেন পুনে 200 টাকা। তিনি মকরন্দকে জিজ্ঞাসাবাদ আরম্ভ করলেন, তোমার নাম মকরন্দ চক্রবর্তী? মকরন্দ রক্ত রাঙা চোখে চেয়ে রইল, উত্তর দিল না। রাখালবাবু আবার প্রশ্ন করলেন, তুমি পৌনে 200 টাকা কোথায় পেলে? উদ্ধত উত্তর বলল, বলবো না। যে রাত্রে তোমার ঠাকুরদা খুন হন সে রাত্রে 9টার সময় তুমি বাড়ি এসেছিলে। তারপর শেষ রাত্রে চুপি চুপি দোর খুলে বেরিয়ে গিয়েছিলে। মিছে কথা, মেদিনী মিছে কথা বলছে। মেদিনী বলছেন, জানলে কি করে? মকরন্দ অধর দংশন করল, উত্তর দিল না। রাখালবাবু আবার প্রশ্ন করলেন, কত রাত্রে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলে? বলবো না। তারপর আর বাড়ি ফিরে আসনি কেন? বলবো না। রাখালবাবু তার খুব কাছে এসে বললেন, একদিন বেণীমাধবের হুকুমে মেঘরাজ তোমার কানে ধারে চড় মেরেছিল, গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দিয়েছিল। মিছে কথা। পারিশুদ্ধ লোক মিছে কথা বলছে। হ্যাঁ। রাখালবাবু ফিরে এসে ব্যোমকেশের পাশে বসলেন, গলা খাটো করে বললেন, এটাকে নিয়ে কি করা যায় বলুন দেখি। ব্যোমকেশ নিচু গলায় বলল, যুগধর্মের নমুনা, ওকে বাড়িতেই আটতে রাখো। তাই করি। রাখালবাবু উঠে গিয়ে মকরন্দর কড়া সুরে বললেন, যাও দোতলায় নিজের ঘরে থাকো গিয়ে, বাড়ি থেকে বেরোবার চেষ্টা করো না। চেষ্টা করলে হাজতে গিয়ে লাপুসি খেতে হবে। যাও। সাদা পোশাকের পুলিশ দুজন মকরন্দ দোতলায় পৌঁছে দিয়ে চলে গেল। রাখালবাবু বললেন, মেদিনীকে ডেকে পাঠাই। ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে বলল, না, চলো আমরাই তার ঘরে যাই। এখানে অনেক বাধাবিঘ্ন। মেদিনীর দোরে টোকা দিয়ে ঘরে ঢুকতেই দেখা গেল মেদিনী মেঝেয় মাদুর পেতে শুয়ে আছে। ব্যোমকেশ ও রাখালবাবুকে দেখে সে উঠে বসল। তার পরনে ধূসর রঙের একটা শাড়ি, কপালে সিঁদুর নেই, হাতে গলায় কানে কোনো গয়না নেই। মুখের ভাব একটু ফুলো ফুলো, শোকের চিহ্ন এখনো মুখ থেকে মুছে যায়নি, কিন্তু শোকের অধীরতা দূর হয়েছে। সে আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে প্রশ্নভরা চোখে দুজনের পানে চাইল। রাখালবাবু সদয় কণ্ঠ বলিলেন, মেদিনী, ইনি আমার বন্ধু। আমি তোমাকে যেসব প্রশ্ন করেছি তার ওপর ইনি আরও 2-4টে সওয়াল করতে চান। মেদিনী ভাঙা ভাঙা গলা বললেন, জি। ব্যোমকেশ একদৃষ্টিতে মেদিনীর মুখে পানে চেয়েছিল, আরও কিছুক্ষণ চেয়ে থেকে বলল, কতদিন আগে মেঘরাজের সঙ্গে তোমার বিয়ে হয়েছিল? মেদিনী অস্ফুট কণ্ঠে বলল, 5 বছর আগে। তুমি তার প্রথম স্ত্রী? জি না।
আগে একজন ছিল, সে মারা গেছে। ব্যোমকেশ ঘরের চারিদিকে চাইল। ঘরে ফার্নিচারের মধ্যে একটা তক্তপোষ, একটা কাঠের আলমারি এবং একটা খাড়া আলনা। তক্তপোষের তলায় গোছা দুই বড় তরঙ্গ দেখা যাচ্ছে। বাইরের দিকে জানালার পাটার ওপর একটা কাঠের চ্যাপ্টা বক্স। পশ্চিমা মেয়েরা প্রসাধনের জন্য এ ধরনের বক্স ব্যবহার করে। বাক্সের মধ্যে সিঁদুর, কৌটো, চিরুনি, তেল, কাজল প্রভৃতি থাকে। ডালা খুললে ডালার গায়ে আয়না বেরিয়ে পড়ে। সব মিলিয়ে নিতান্ত মামুলি পরিবেশ। ব্যোমকেশ এদিক ওদিক তাকাতে তাকাতে জিজ্ঞেস করলো, বাড়ির সকলকেই তুমি চেনো? কে কেমন মানুষ বলতে পারো? মেদিনী একটু চুপ করে থেকে হাতের নখ খুঁটতে খুঁটতে বলল, বুড়া বাবা বড় ভালো আদমি ছিলেন, দিলদার লোক ছিলেন। তার ছেলে আর দামাদও ভালো লোক। মেয়ে আর পুতুহু আমাকে পছন্দ করে না। ঝিল্লি দিদি আর লাবণী দিদি ভারী ভালো মেয়ে। আর মকরন্দ? মেদিনী চাকিতে চোখ তুলে আরও নিচু করলো। উনি আমাকে দেখতে পারেন না, ভারী কড়া জবান। মেঘরাজ তাকে চড় মেরেছিল, তুমি জানো? জি হ্যাঁ, আমি তখন পাশের ঘরে ছিলুম। নিখিল আর সনদ। নিখিলবাবু মজাদার লোক ছিল, খুব ঠাট্টা তামাশা করেন। আর সনদবাবু গম্ভীর মেজাজের মানুষ, কিন্তু দুজনই খুব ভদ্র। আচ্ছা, ও কথা থাক। মেঘরাজ সৈন্যদল সিপাহী ছিল, তার সিপাহী জীবন সংক্রান্ত কাগজপত্র নিশ্চয় তোমার কাছে আছে? জি আছে, তার সঙ্গে বক্সের মধ্যে আছে। আমি একবার কাগজপত্রগুলো দেখতে চাই। এই যে বার করে দিচ্ছি। সে গিয়ে তক্তপোষের তলা থেকে একটা ট্রাঙ্ক টেনে বার করলো। আঁচল থেকে চাবি নিয়ে হাঁটু গেড়ে বসে ট্রাঙ্ক খুলতে লাগলো। ব্যোমকেশ ইতিমধ্যে ঘরের এদিক ওদিক তাকাতে তাকাতে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। জানালার ওপর প্রসাধনের বক্সটা রাখা আছে। ব্যোমকেশ একটু ইতস্তত করে বক্সের ডালা তুলল। বক্সের মধ্যে মেয়েলি প্রসাধনের দ্রব্য ও টুকি। আয়নার এক কোণে মেদিনীর একটি ছবি আঁটা রয়েছে। পোস্টকার্ড আধখানা করলে যত বড় হয় তত বড় ছবি। মেদিনী খাটের ধারে বসে রয়েছে, নিতান্তই ঘরোয়া ছবি। মেদিনীর মুখে প্রাণখোলা হাসিটি ব্যোমকেশের গায়ে কাটার মতো বিঁধল। মেদিনীর বর্তমান চেহারা দেখে ভাবা যায় না সে এমনভাবে হাসতে পারে। ব্যোমকেশ নিঃসন্দেহে বাক্স বন্ধ করলো। মেদিনীর ট্রাঙ্ক থেকে কাগজপত্র নিয়ে যখন ফিরে এলো, তখন ব্যোমকেশ রাখালবাবুর কাছে ফিরে এসে নিম্নস্বরে কথা বলেছে। মেদিনীর হাত থেকে কাগজপত্র নিয়ে সে মন দিয়ে পড়ল। রাখালবাবু সঙ্গে সঙ্গে পড়লেন। তারপর কাগজ মেদিনীকে ফিরে দিয়ে ব্যোমকেশ মেদিনীকে বলল, এগুলো যত্ন করে রেখে দাও, হয়তো পরে দরকার হবে। চলো। রাখাল ঘর থেকে বেরিয়ে এসে রাখালবাবু ব্যোমকেশের দিকে চোখ তাকালেন। কি মনে হলো? ব্যোমকেশ বলল, খুব ভালো। এবার বাকি লোকগুলো একে একে দেখতে চাই। সবাই বাড়িতে আছে তো? সবাই আছে, কেবল অজয়ের মেয়ে লাবণী ছাড়া। যে রাত্রে খুন হয় লাবণী সেই সন্ধ্যার সময় তার নাচের মাস্টারের সঙ্গে পালিয়েছে। এখনও তার সন্ধান পায়নি। অন্য যারা আছে তাদের মধ্যে আগে কাকে দেখতে চান? আমার কোনো পক্ষপাত নেই, নিচের তলা থেকেই আরম্ভ করা যাক। নিখিল দৌড়ে রাখালবাবু টোকা দিলেন। নিখিল এসে দৌড় খুলে দাঁড়ালো। তার গালে সাবানের ফেনা, হাতে সেফটি রেজর। সে ফেনাইতে হাসল। আসুন দারোগাবাবু। রাখালবাবু ব্যোমকেশকে নিয়ে ঘরে প্রবেশ করলেন। প্রশ্ন করলেন, বিকেলবেলা দাড়ি কামাচ্ছেন? নিখিল বলল, আমি নিশাচর কিনা তাই বিকেলবেলা দাড়ি কামাই। যারা দিনের বেলা কাজ করে তারা সকালবেলা দাড়ি কামায়। তারপর সে ব্যগ্রস্বরে বলল, দারোগাবাবু, 1 ঘন্টার জন্য আমাকে ছেড়ে দিন, একবারটি অফিস ঘুরে আসি। মাইরি বলছি, পালাবো না। বিশ্বাস না হয় 2জন পেয়াদা আমার সঙ্গে দিন। রাখালবাবু হেসে বললেন, অফিসে যাবার জন্য এত ব্যস্ত কেন? বেশ তো আছেন। নিখিল বলল, না দারোগাবাবু, বেশ নেই। কাজের নেশা আমাকে অফিসের দিকে টানছে। রাত্রিরে ঘুমোতে পারি না। তাছাড়া আবার কি? নিখিল একটু সজ্জিতভাবে বলল, অফিসে অনেকগুলো আইবুড়ো মেয়ে কাজ করে, তাদের মধ্যে একটানা আমি খুঁজেছি, পেলেই তাকে বিয়ে করব। ব্যাপারটা কেমন যেন রহস্যময় ঠেকছে। ঠেকবেই তো, ঘোর রহস্যময় ব্যাপার। ঘোর রহস্যময় যদি হয় তাহলে এর শরণাপন্ন হন। ইনি হলেন শ্রী ব্যোমকেশ বক্সী।
নিখিলের গালে সাবানের ফেনা শুকিয়ে ঝরে ঝরে পড়েছিল। সে প্রকাণ্ড হা করে ব্যোমকেশের পানে তাকালো। আপনি সত্যেন্বেষী ব্যোমকেশ বক্সী? এতক্ষণ লক্ষ্যই করিনি। সেফটি রেজর শুদ্ধ হাতে জোর করে বলল, আমার রহস্যটা আপনাকে ভেদ করতেই হবে ব্যোমকেশবাবু, নইলে আমার প্রাণের আশা নেই। সব কথা খুলে বলুন। নিখিল তরবর করে এক নিঃশ্বাসে তার রহস্য শোনালো। শুনে ব্যোমকেশ বলল, চিঠিগুলো দেখি। নিখিল বিছানার কাছে গিয়ে বালিশের তলা থেকে কয়েকখানা খাম এনে ব্যোমকেশকে দিল। ব্যোমকেশ খামগুলি খুলে একে একে চিঠি বার করে পড়ল। তারপর আবার খামের মধ্যে পুরে নিজের পকেটে রাখল। এগুলো আমি রাখলাম, দেখি যদি সন্ধান পাই। আপনি আপাতত এই বাড়িতেই থাকুন, আমি আপনার অফিসে খোঁজ খবর নেব। ভালো কথা, আপনার বর্ষাতি আছে? বর্ষাতি ওয়াটারপ্রুফ আছে? আছে একটা। কেন বলুন তো দেখি একবার। নিখিল সংলগ্ন বাথরুম গিয়ে একটা পুরনো খাকি রঙের বর্ষাতি নিয়ে এলো। ব্যোমকেশ সেটা রাখালবাবুর হাতে দিয়ে বলল, এটাও আমার নিয়ে চললাম। এটা আপনি শেষবার কবে ব্যবহার করেছেন? নিখিল কিছুই বুঝতে পারেনি এমনভাবে মাথা চুলকালে বলল, গত বর্ষাকালে, মানে 5-6 মাস আগে। আপনি যে ভেলকি লাগিয়ে দিলেন ওয়াটারপ্রুফ থেকে, আমার মানে মেয়েটার ঠিকানা বার করবেন নাকি? ব্যোমকেশ কেবল মুখ টিপে হাসল, বলল, আপনি দেখছি সেফটি রেজর দিয়ে দাড়ি কামান। তবে কি দিয়ে দাড়ি কামাবো? ঠিক কথা, আপনি যখন দাড়ি কামাতে আরম্ভ করেছেন তখন সাবে খুরের রেওয়াজ উঠে গেছে। আচ্ছা। ঘর থেকে বেরিয়ে ব্যোমকেশ রাখালবাবুর পানে বক্র কটাক্ষ করল। রাখালবাবু অপ্রতিভভাবে বললেন, খেয়াল হয়নি, হওয়া উচিত ছিল। যে লোক ছুরি কিংবা খুর দিয়ে গলা কাটতে যাচ্ছে সে জানে গলা কাটলে চারদিকে রক্ত উথলে পড়বে, ফিনকি দিয়ে রক্ত ছুটবে, তার নিজের গায়েরও রক্ত লাগবে। তাই সে বর্ষাতি কিংবা ওইরকম একটা কিছু গায়ে দিয়ে খুন করতে যাবে, যাতে সহজে রক্ত ধুয়ে ফেলা যায়। এই সময় সদর দরের কনস্টেবল এসে একখানা পোস্টকার্ড রাখালবাবুর হাতে দিয়ে বলল, পিয়ন দিয়ে গেল। রাখালবাবু নির্দ্বিধায় পোস্টকার্ড পড়লেন। অজয় চক্রবর্তীর নামে চিঠি, তারিখ আজ, সকলের ঠিকানা টালিগঞ্জ। চিঠিতে কয়েক ছত্র লেখা আছে, শ্রীচরণ সু মা, কাল রাত্রে আমাদের বিয়ে হয়েছে, তোমরা রাগ করো না। আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো লোক। পরশু রাত্রে আমি শ্বশুরবাড়ির কাছে শুয়েছিলাম। দাদু অন্য একজনের সঙ্গে বিয়ে ঠিক করেছিলেন, তাই আমরা লুকিয়ে বিয়ে করেছি। প্রণতা লাবণী। চিঠিতে চোখ বুলিয়ে রাখালবাবু ব্যোমকেশের হাতে চিঠি দিলেন। ব্যোমকেশ সেটা পড়ে ফেরত দিল। বলল, বোধহয় ঠাকুরদার মৃত্যুর সংবাদ পায়নি। যাক, বিয়ে করেছে, ভালোই করেছে। নইলে। চিঠি পকেটে রেখে রাখালবাবু একজন সাব ইন্সপেক্টরকে ডাকলেন, এই বর্ষাতিটা রাখো, আরও বোধহয় জুটবে। সবগুলো জড়ো হলে পরীক্ষার জন্য পাঠাতে হবে। এটা টিকির সেট রাখো, নিখিল হালদার। তারপর তিনি সনতের দোরে টোকা দিলেন। সনৎ এসে দোর খুলল। তার হাতে একটা ইংরেজি রহস্য উপন্যাসের পাতা উল্টানো অবস্থায় রয়েছে। রাখালবাবুকে দেখে বলল, ইন্সপেক্টর বাবু, আমার সিগারেট ফুরিয়ে গেছে, এক টিন আনিয়ে দেবেন? গোল্ড ফ্লেক। নিশ্চয়, টাকা দিন, আনিয়ে দিচ্ছি। সনৎ একটা 10 টাকার নোট পকেট থেকে বার করে দিল। রাখালবাবু টাকা সাব ইন্সপেক্টর হাতে দিয়ে বলল, এক টিন গোল্ড ফ্লেক সিগারেট সামনের দোকান থেকে আনিয়ে দাও। তিনি ব্যোমকেশকে নিয়ে ঘরে প্রবেশ করলেন। সনৎ বলল, আর কতদিন ঘরে বন্ধ করে রাখবেন? কাজকর্ম আটকে রয়েছে। তাছাড়া মামা মারা যাবার পর তার উত্তরাধিকার এখানে আর থাকতে দেবে না। মাথা গোজাবার একটা জায়গা খুঁজতে হবে তো। থাকতে দেবে না কি করে জানলেন? আজ দুপুরবেলা গায়ত্রীর স্বামী গঙ্গাধর এসেছিল, বলল এবার তাড়াতাড়ি গোটাতে হবে। তাই নাকি? বেশ, দিন, আপনাদের কষ্ট দেব না, 2-1 দিনের মধ্যে ছাড়া পাবেন। ইনি ব্যোমকেশ বক্সী, প্রখ্যাত সত্যান্বেষী। সনৎ নির্লিপ্ত চোখে ব্যোমকেশের পানে রইল। নীরস স্বরে বলল, নাম শুনেছি, বই পড়িনি। বাংলা রহস্য কাহিনী আমি পড়ি না। বসুন। ব্যোমকেশের চোখে ঘরের চারদিকে ঘুরে বেড়াচ্ছিল। সে অলসভাবে বলল,
আপনার বর্ষাতি আছে? সনদ ভ্রু তুলে একটু বিস্ময় প্রকাশ করলো। আছে। বর্ষাকালে নয়, তাই তুলে রেখেছি। দেখতে চান? হ্যাঁ। সনদ আলমারি খুলে একটা প্লাস্টিকের মোড়ক বার করলো। মোড়কের মধ্যে একটি শৌখিন স্বচ্ছ বর্ষাতি পাঠ করা হয়েছে। রাখালবাবু সেটি নিয়ে মোড়ক থেকে বার করলেন, তারপর লম্বা করে ঝুলিয়ে দেখলেন। দামি বর্ষাতি, প্রায় নতুন। তিনি সেটিকে পাঠ করে আবার মোড়কের মধ্যে রেখে বললেন, এটা আমি নিয়ে যাচ্ছি, 2 দিন পরে ফেরত পাবেন, রসিদ দিচ্ছি। সনদ অপ্রসন্ন উদাস কণ্ঠে বলল, রসিদ কি আবার? আপনাদেরই রাজত্ব, যা ইচ্ছা করুন। ব্যোমকেশ হঠাৎ প্রশ্ন করল, আপনার জবানবন্দিতে দেখলাম যে রাত্রে বেণীমাধববাবু খুন হন, সে রাত্রে আপনি বর্ধমানে গিয়েছিলেন। কোন ট্রেনে গিয়েছিলেন? সনদ বলল, রাত্রি 10:30টার ট্রেনে। পরদিন ভোরের ট্রেনে না গিয়ে রাত্রির ট্রেনে গেলেন কেন? ভোরের ট্রেনে গেলে ঠিক সময়ে পৌঁছতে পারতাম না। সকালবেলা মজলিস ছিল। বর্ধমানে আপনার কোনো আস্তানা আছে? না, স্টেশনের বেঞ্চিতে বসে রাত কাটিয়েছি। চায়ের স্টলে গিয়ে চা খেয়েছেন নিশ্চয়ই? চা আমি খাই না। তাহলে আপনি যে 10:30টার গাড়িতে বর্ধমান গিয়েছিলেন তার কোনো সাক্ষী সাবুত নেই? সনদের ভুরু আবারও উঁচু হলো। সাক্ষী সাবুতের কী দরকার? আপনাদের কি সন্দেহ আমি মামাকে খুন করেছি? ব্যোমকেশ একটু অপ্রস্তুত হয়ে বলল, তা নয়, কিন্তু সকলের সম্বন্ধেই আমাদের নৃশংস হওয়া দরকার ছিল। সনদ শুকনো গলায় বলল, মামাকে খুন করে যাদের লাভ আছে তাদের আলিবাই খুঁজুন গিয়ে, তাতে কাজ হবে। তা বটে। চলো রাখাল, এবার দোতলায় যাওয়া যাক। প্রথম ড্রয়িং রুমে গিয়ে রাখালবাবু সনদের বর্ষাতি সাব ইন্সপেক্টরকে সমর্পণ করে বললেন, টিকিট মারো সনদ গাঙ্গুলি। তারপর ব্যোমকেশকে নিয়ে দোতলায় উঠলেন। অজয় সামনের ঘরে বসে সায়াহ্নিক চা জলখাবার খাচ্ছিল। সংসক মুখ উঠে দাঁড়ালো। তার মুক্তকচ্ছ অসহ্য কেশ, মুখে খোঁচা খোঁচা দাড়ি গজিয়েছে। রাখালবাবু গম্ভীর মুখে বললেন, আপনার একখানা চিঠি এসেছে। তিনি পোস্টকার্ড পকেট থেকে নিয়ে অজয়কে দিলেন। ব্যোমকেশ নিবিষ্ট চোখে অজয়ের পানে চেয়েছিল। সে দেখল চিঠি পড়তে পড়তে অজয়ের মুখের ওপর দিয়ে দ্রুত পরম্পরায় বিচিত্র ভাবের অভিব্যক্তি খেয়ে গেল। আশঙ্কা, বিস্ময়, স্বস্তি, উৎফুল্লতা। তার মধ্যে স্বস্তির আরামই বেশি। অজয়ের মতো প্রকৃতির লোককে পক্ষে এটাই বোধহয় স্বাভাবিক। বিনা খরচে, বিনা ঝঞ্ঝাটে যদি মেয়ের বিয়ে হয়ে যায় তাহলে আনন্দ হবারই কথা। কিন্তু সে যখন মুখ তুলল তখন তার মুখে একটি বিষণ্ণ করুণ ভাব, তাতে রঙ্গমঞ্চের আভাস পাওয়া যায়। সে একটি গভীর দীর্ঘশ্বাস ত্যাগ করল। মেয়ে? দারোগাবাবু, আমার একমাত্র মেয়ে পালিয়ে গিয়ে একজনকে বিয়ে করেছে। আজকাল ছেলেমেয়েরা বড় নিষ্ঠুর, বড় স্বার্থপর, তার বাপ মায়ের কথা ভাবে না। যাক, যা করছে ভালোই করছে। তবু যদি জাতের মধ্যে বিয়ে করত, যাক, তা ভালোই হলো। সে আবার নাটকীয় দীর্ঘশ্বাস ফেলল। রাখালবাবু বোধ করি অভিনয়ের পালা শেষ করার জন্যই বললেন, ইনি ব্যোমকেশ বক্সী, বোধহয় নাম শুনেছেন। অজয় তড়াক করে উঠে দাঁড়িয়ে চোখে বিস্মিত করে চেয়ে রইলেন। তার ভাবভঙ্গিতে ভয় কিংবা বিস্ময় কিংবা আনন্দ কোনোটা প্রকাশিত হলো না, ঠিক বোঝা গেল না। তারপর সে গদগদ স্বরে বলে উঠল, নাম শুনিনি? বলেন কি আপনি, নাম শুনেননি? আসুন আসুন, কি সৌভাগ্য আমার। ব্যোমকেশবাবু এসেছেন? এবার বাবার মৃত্যুর রহস্যে একটা কিনারা হবে। সে অন্দরের দরজার দিকে ফিরে গলা চড়িয়ে বলল, ওগো শুনছো? শিগগিরই 2 পেয়ালা চা নিয়ে এসো। বসুন বসুন, আমি নিজেই দেখছি। সে দ্রুত অন্দরের দিকে অন্তর্হিত হলো। সমাদের অতিশয্য দেখে ব্যোমকেশ রাখালবাবুর পানে মুখ টিপে বসল। দুজনে পাশাপাশি চেয়ারে উপবিষ্ট হলেন। কিছুক্ষণ পরে অজয় ফিরে এলো। তার পেছনে মাথায় আধ ঘোমটা দিয়ে আরতি। আরতি হাতে থালার ওপর 2 পেয়ালা চা এবং বিস্কুট। তার মুখ ভয়ে শীর্ণ হয়ে গেছে। সে থালাটি ব্যোমকেশের সামনে রেখেই ফিরে যাচ্ছিল। অজয় বলল, ও কি, চলে যাচ্ছ কেন?
ব্যোমকেশবাবুর সঙ্গে কথা কও। আরতি থমকে দাঁড়িয়ে ব্যোমকেশের দিকে ফিরল, কিন্তু তার মুখ দিয়ে একটা কথাও বেরোল না। ব্যোমকেশ তার অবস্থা লক্ষ্য করে সদয় কণ্ঠে বলল, না না, উনি কাজকর্ম করুন গিয়ে, ওকে আমার কিছু জিজ্ঞেস করার নেই। আরতি চলে গেল। অজয় আমতা আমতা করে বলল, আমার স্ত্রী বড় লাজুক, কিন্তু আমরা দুজনই আপনার ভক্ত। অজয় আরও অনেক কিছু বলতে যাচ্ছিল, ব্যোমকেশ বাধা দিয়ে বলল, আপনার ছেলে মকরন্দ বাড়িতেই আছে তো? অজয় চকিত হয়ে বলল, আছে বই কি, তাকে ডাকবো? ব্যোমকেশ বলল, ডাকবার বোধহয় দরকার হবে না, সে কলেজে পড়ে। বর্ষাকালে নিশ্চয় তার বর্ষাতি দরকার হয়, তার বর্ষাতিটা একবার দেখতে চাই। অজয় একটু চিন্তা করে বলল, বছর দেড়েক আগে তাকে একটা ওয়াটারপ্রুফ কিনে দিয়েছিলাম, আছে নিশ্চয়, আমি দেখছি। অজয় অন্দরের দিকে চলে গেল। ব্যোমকেশ ও রাখালবাবু চায়ের পেয়ালা তুলে নিলেন। মিনিট পাঁচেক পরে অজয় ফিরে এসে বিমর্ষ মুখে বলল, ওয়াটারপ্রুফ খুঁজে পেলাম না। মকরন্দ জিজ্ঞেস করলাম, সে বলল, জানি না। ব্যোমকেশ চায়ের পেয়ালা রেখে মুখ মুছতে মুছতে বলল, আপনার নিজের ওয়াটারপ্রুফ আছে? আছে, এনে দেব? আপনার স্ত্রীর এবং মেয়ের ওয়াটারপ্রুফ? মেয়েদের জন্য একটাই মেয়েলি ওয়াটারপ্রুফ আছে, দয়া করে ও দুটো এনে দিন, আমরা নিয়ে যাব, 2-4 দিনের মধ্যেই ফেরত পাবেন। নিয়ে যাবেন? বেশ তো, এনে দিচ্ছি। অজয় অন্দরের গিয়ে দু হাতে দুটো ওয়াটারপ্রুফ ঝুলিয়ে নিয়ে বেরিয়ে এলো। রাখালবাবু সে দুটি পাট করে বগলে নিলেন, বললেন, আচ্ছা, আজ উঠি, চায়ের জন্য ধন্যবাদ। অজয় কাঁচুমাচু হয়ে ব্যোমকেশকে বলল, চললেন। একটা অনুরোধ ছিল, সাহস করে বলতে পারছি না। কী অনুরোধ? আপনার একটা ফটো তুলব, আমার ক্যামেরা আছে, যদি অনুমতি করেন একটা তুলে নেই। আপনার ছবি এনলার্জ করে ঘরে টাঙিয়ে রাখবো। ব্যোমকেশ হেসে উঠল, ফটো তুলবেন? তা আপত্তি কী? আমার ছবি এনলার্জ করে ঘরে টাঙিয়ে রাখার আগ্রহ আজ পর্যন্ত কারো দেখা যায়নি। অজয় দ্রুত গিয়ে ক্যামেরা নিয়ে এলো, সাধারণ বক্স ক্যামেরা। সে বললে, এখনও যথেষ্ট ভালো আছে, আপনি জানালার কাছে দাঁড়ান, আমি ছবি তুলে নিচ্ছি। ব্যোমকেশ জানালার পাশে পড়ন্ত আলোয় দাঁড়ালো। ক্যামেরায় ক্লিক করে শব্দ হলো, ধন্যবাদ, ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। শুনতে শুনতে ব্যোমকেশ রাখালবাবুকে নিয়ে বাইরে এসে দাঁড়ালো। বাইরে এসে দুজনের কিছুক্ষণ নিঃস্বরে কথা হলো। তারপর ব্যোমকেশ বর্ষাতি দুটি নিয়ে নিচে নেমে গেল। রাখালবাবু তেতলায় উঠে চলে গেলেন। ওপরে কনস্টেবল টুলের ওপর বসিয়ে উঠে দাঁড়ালো। চাবি দিয়ে ঘরের দোর খুলে রাখালবাবু ঘরে প্রবেশ করলেন। কয়েকবার এদিক ওদিক ঘুরলেন, তারপর দোরের বাইরে ফিরে এসে দেখলেন মেদিনী ক্লান্তভাবে সিঁড়ি দিয়ে উঠে আসছে। তিনি এগিয়ে গিয়ে বললেন, মেদিনী, তোমাকে কয়েকটা কথা জিজ্ঞেস করা হয়নি, তাই ডেকেছি। মেদিনী বেয়াদ বিহুল চোখে চাইল, তারপর চোখের ওপর আঁচল চাপা দিল। রাখালবাবু বললেন, বলো দেখি। সেদিন সকালে তুমি যখন তোমার স্বামীর মৃতদেহে প্রথম দেখলে, তখন সে কি চিত হয়ে শুয়েছিল? অবরুদ্ধ উত্তর এলো, জি হ্যাঁ। রাখালবাবু তাড়াতাড়ি বললেন, আচ্ছা আচ্ছা, ও কথা থাক, এবার একবার ঘরের মধ্যে এসো। মেদিনীর চোখের জাল মুছে থমথমে মুখ নিয়ে ঘরের মধ্যে এলো। রাখালবাবু চারিদিকে হাত ঘুরিয়ে বললেন, ঘরটা ভালো করে দেখো। তুমি আগে অনেকবার দেখেছো, কোথাও কোনো তফাৎ বুঝতে পারছো? মেদিনী বলল, খাটের ওপর বিছানা নেই, তাছাড়া আর কিছু? মেদিনী চারিদিকে দৃষ্টি ফিরিয়ে মাথা নাড়ল, আর কোনো তফাৎ বুঝতে পারছি না। আচ্ছা হয়েছে, এবার নিচে চলো। মেদিনীকে নিয়ে রাখালবাবু নিচে নেমে গেলেন। মেদিনী নিজের ঘরে চলে গেল। রাখালবাবু ড্রয়িং রুমে প্রবেশ করে দেখলেন ব্যোমকেশ একটা চেয়ারে অঙ্গ এলিয়ে দিয়ে সিগারেট টানছে। দুজনের চোখাচোখি হলো। ব্যোমকেশ বাঁকা হেসে ঊর্ধ্ব দিকে ধোঁয়া ছাড়ল, তারপর খাড়া হয়ে বসে বলল, শুভকার্য সুচারুরূপে সম্পন্ন হয়েছে রাখাল, এবার আমি বাড়ি ফিরব। তোমার কত দূর? রাখাল বললেন, গঙ্গাধর ঘোষালকে দর্শন করবেন না? ওহো, তাই তো, গঙ্গাধরকে দর্শন করা হলো না। আজ থাক, সন্ধে হয়ে গেছে, তিনি হয়তো ভূমানন্দে আছেন, কাল সকালে তাকে দর্শন করা যাবে। ব্যোমকেশ উঠে দাঁড়ালো। পকেট থেকে নিখিলের চিঠিগুলি নিয়ে রাখালবাবু হাতে দিয়ে বলল, এগুলোতে মেয়েলি আঙ্গুলের
ছাপ আছে কিনা পরীক্ষা করে দেখো। আজ চলি। চলুন, আমিও যাই। বর্ষাতিগুলো পরীক্ষা করতে হবে। পরদিন বেলা 9টার সময় ব্যোমকেশ বেণীমাধবের বাড়িতে গিয়ে দেখল রাখালবাবু সদর বারান্দায় দাঁড়িয়ে নিখিল এবং সনতের সঙ্গে কথা বলছেন। ব্যোমকেশ যেতেই তিনি বললেন, শুনছেন ব্যোমকেশ দা, মেদিনীর ঘর থেকে একটা বাক্স চুরি গেছে, টয়লেটের বাক্স। ব্যোমকেশ ভুরু কুঁচকো করে বলল, টয়লেট বাক্স? সে কি, কি করে চুরি গেল তা ঠিক বলতে পারছি না, তবে কাল সন্ধ্যাবেলা মেদিনীকে আমি তেতলায় ডেকেছিলাম, ওর ঘর খোলা ছিল, সেই সময় হয়তো কেউ সরিয়েছে, তাই এদের জিজ্ঞেস করেছিলাম এরা কিছু জানে কিনা। সনৎ বলল, আমি কি করে জানবো বলুন, মেদিনীর ঘরের মধ্যে কখনো পদার্পণ করিনি, কোথায় কি আছে কোত্থেকে জানবো। নিখিল বলল, দোহাই দারোগা বাবু, আমি টয়লেট বক্স চুরি করিনি, আমার ঘরে চুল বেঁধে টিপ পরার মানুষ নেই। ব্যোমকেশ রাখালবাবুকে প্রশ্ন করল, মকরন্দ জেরা করেছিলাম, তাদের ফ্ল্যাট আবার খানতল্লাশ করেছিলাম, কিন্তু কিছু পাওয়া গেল না, এদের ঘর এইবার করব। রাখালবাবু একজন জমাদারকে এবং সাব ইন্সপেক্টরকে তাকে ডেকে বললেন, তোমরা এদের ঘর দুটো আবার ভালোভাবে খানতল্লাশ করো, মেদিনীর চুল বাঁধার বক্সটা পাও কি না দেখো। আমরা দোতলায় গঙ্গাধর বাবুর ফ্ল্যাটে যাচ্ছি। সনৎ অপ্রসন্ন মুখে বলল, করুন করুন, যত ইচ্ছে খানতল্লাশ করুন, কিন্তু আমার দামি ক্যামেরাগুলো ভাঙবেন না। ব্যোমকেশকে নিয়ে রাখালবাবু উপরে উঠে গেলেন। দোতলায় উঠে তারা দেখলেন বারান্দায় অপর প্রান্তে গঙ্গাধরের ফ্ল্যাটের সদর দরজা খুলে তার মেয়ে ঝিল্লি বেরিয়ে এলো। দরজা ভেজিয়ে দিয়ে দুপা এসে তাদের দেখে সংকোচিতভাবে দাঁড়িয়ে পড়ল। রাখালবাবু তার কাছে এসে ব্যোমকেশকে বললেন, এর নাম ঝিল্লি, গঙ্গাধর বাবুর মেয়ে, তুমি কোথায় যাচ্ছিলে? ঝিল্লি সলজ্জ অস্পষ্ট স্বরে বলল, মামিকে ডেকে পাঠিয়েছেন। ব্যোমকেশ ঝিল্লির সংকোচন নম্র কামনীয় মুখের পানে চেয়ে হাসল। আমাদের দেখে এত লজ্জা কিসের, আমরা বাঘ ভাল্লুক নয়, কামড়ে দেব না। ঝিল্লি একটু হেসে চোখ তুলে বলল। ব্যোমকেশ দেখল চোখ দুটি সুন্দর এবং বুদ্ধি দীপ্ত। রাখালবাবু পরিচয় দিলেন, ইনি ব্যোমকেশ বক্সী। ঝিল্লির চোখে উৎসুক আলো ফুটে উঠলেন, তারপর আস্তে আস্তে তার মুখের ওপর অরুণাভা ছড়িয়ে পড়ল। সে পাশ কাটিয়ে চলে যাবার চেষ্টা করেছে দেখে ব্যোমকেশ বলল, ঝিল্লি একটু দাঁড়াও, তোমার কাছে কিছু জানবার আছে। ঝিল্লি দাঁড়ালো, কিন্তু ব্যোমকেশের দিকে থেকে চোখ ফিরিয়ে রইল। ব্যোমকেশ প্রশ্ন করল, লাবণীর সঙ্গে তোমার খুব ভাব ছিল? একটু দ্বিধার পর ঝিল্লি ঘাড় নাড়াল। সে তোমাকে নিজের কথা মনে করত, তুমি তাকে নিজের মনে কথা বলতে কেমন? ঝিল্লি উত্তর দিল না, সতর্কভাবে অপেক্ষা করে রইল। লাবণী নিশ্চয় তোমাকে বলেছিল সে তার নাচের মাস্টার পরাগ লাহাকে ভালোবাসে? ঝিল্লি ঘাড় নিচু করে অস্পষ্ট স্বরে বলল, বলেছিল। সে পালিয়ে গিয়ে পরাগকে বিয়ে করবে বলেছিল? ঝিল্লি উৎফুল্ল চোখে বলল, লাবণীকে ওকে বিয়ে করেছে। হ্যাঁ, তুমি দেখছি জানতে না। না, কিন্তু জানতে পেরে খুশি হয়েছে। ঝিল্লি হেসে ফেলল। ঝিল্লিকে ছেড়ে গঙ্গাধর দোরের দিকে যেতে যেতে রাখালবাবু খাটো গলায় বললেন, আপনার মন বিচিত্র কুটিল পথে চলছে, কিন্তু আমি বুঝতে পেরেছি। ব্যোমকেশ মৃদু হাসল। রাখালবাবু গঙ্গাধরের দোরে টোকা দিলেন। সঙ্গে সঙ্গে ভিতর থেকে কড়া আওয়াজ এলো, কে, ভেতরে এসো। দুজন ঘরে প্রবেশ করলেন। ঘরের মাঝখানে গোল টেবিল আর সামনের চেয়ারে বসে গঙ্গাধর তাস নিয়ে সলিটেয়ার খেলছিল। রাখালবাবুর দিকে বিরক্ত চোখে চেয়ে বলল, আবার কি চাই? গঙ্গাধর ভাবভঙ্গি এখন অন্যরকম। নিজের টাকাকড়ি উড়িয়ে শ্বশুরের গলগ্রহ হবার পর সে কচ্ছপের মতো হাত পা গুটিয়ে নিয়েছিল, কিন্তু শ্বশুরের মৃত্যুর পর হালের আইন অনুযায়ী সে অর্ধেক রাজত্ব পাবে। এই অনিবার্য সম্ভাবনার ফলে সে আবার নিজ মূর্তি ধারণ করেছে। তার আচার আচরণে বনেদি বড় মানুষের মজ্জাগত আত্মভৌমিকতা আবার ফুটে উঠেছে।
তার কথা বলার ভঙ্গিতে ব্যোমকেশের মুখ শক্ত হয়ে উঠেছিল। তারপর রাখালবাবু যখন বললেন, ইনি আমার সহকারী শ্রী ব্যোমকেশ বক্সী, তখন গঙ্গাধর উদ্ধত কণ্ঠ বলেন উঠল, তাতে কি হয়েছে, সো হোয়াট? ব্যোমকেশের দৃষ্টি প্রখর হয়ে উঠল। সে গঙ্গাধরের মুখোমুখি চেয়ারে বসে বলল, আপনার নাম গঙ্গাধর ঘোষাল। কয়েক বছর আগে আপনি রেসকোর্সের এক জকিকে ঘুষ কয়েকবার চেষ্টা করার জন্য আইনের হাতে পড়েছিলেন। গঙ্গাধর আরক্ত চোখে গর্জে উঠল, তাতে আপনার কি? ব্যোমকেশ আঙ্গুল তুলে বলল, আপনি দাগী আসামি। আপনাকে খুনের সন্দেহে গ্রেফতার করা যায়। আপনার শ্বশুর উইল দস্তখত করার আগে রাত্রে নৃশংসভাবে খুন হয়েছে। কে তাকে খুন করেছে? বেগবান ঘোড়া হোঁচট লেগে যেন ডিগবাজি খেয়ে পড়ল। গঙ্গাধরের দম্ভস্ফীত মুখ তুবড়ে গেল। সে ভীতস্বরে বলল, আমি কি জানি, আমি কি জানি? ব্যোমকেশ এবার একটু ঠান্ডা হলো, বলল, বেণুমাধব বাবুকে খুন করার স্বার্থ আপনারও আছে, অজয় বাবুরও আছে, কিন্তু আপনি জামাতা, দশম গ্রহ। উত্তরে গঙ্গাধর দুবার কথা বলবার জন্যে মুখ খুলল, কিন্তু তার মুখে দিয়ে কথা বেরোল না। ব্যোমকেশ তখন সহজ সুরে বলল, আপনার মাথার ওপর খাড়া ঝুলছে, বেশি তেজ দেখাবেন না। এই সময় গায়ত্রী ভিতর দিক থেকে ঘরে প্রবেশ করলো। আঁচলটা কোমরে জড়ানো, চোখের তীব্র দৃষ্টি, যুদ্ধিং দেহ ভাব। সে একটা চেয়ারে বসে ব্যোমকেশকে কড়া সুরে বলল, কি জানতে চান আমাকে বলুন। ব্যোমকেশ গায়ত্রীকে কিছুক্ষণ নিরীক্ষণ করে বলল, আপনি বেণুমাধবের মেয়ে গায়ত্রী দেবী? আপনাকেও কিছু প্রশ্ন আছে। আপনার বাবা উইল সই করবার আগেই কেউ তাকে খুন করেছে, কিন্তু তার আগের কোনো উইল আছে কিনা আপনি জানেন? এতক্ষণ গঙ্গাধর কতটা ধাতস্থ হয়েছে। সে বলে উঠল, আমার শ্বশুর ইন্টেসে মারা গেছেন। গায়ত্রী অমনি ধমক দিয়ে উঠল, তুমি চুপ করো। আমার বাবার অন্য কোনো উইল নেই। তিনি যা রেখে গেছেন নতুন আইনের জোরের তার অর্ধেক আমি পাবো। বেণুমাধববাবু বিষয়ী লোক ছিলেন। এই বয়স পর্যন্ত তিনি উইল করেননি, এ কি সম্ভব? হয়তো পুরনো উইল বেরুবে, তাতে তিনি অন্য কাউকে যথা সর্বস্ব দিয়ে গেছেন। হয়তো আপনার জন্যে মাসাহারা বরাদ্দ করে বাকি সব টাকা অজয়বাবুকে দিয়ে গেছেন। ক্রুব্ধ উত্তেজনায় চেয়ার থেকে লাফিয়ে গায়ত্রী প্রায় চিৎকার করে উঠল, না 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 না, বাবা কখনো আমাকে বঞ্চিত করবেন না। তিনি দাদার চেয়ে আমাকে ঢের বেশি ভালোবাসতেন। বসুন বসুন, আমি বলছি না যে বেণুমাধববাবুর অন্য উইল আছেই, কিন্তু তিনি ভাগ্নেদের ভালোবাসতেন, বাড়িতে এনে রেখেছিলেন। তাদের কি কিছুই দিয়ে যায়নি? গায়ত্রী আবার চেয়ারে বসে বলল, ওরা বাবার আসল ভাগ্নে নয়, মাসতুতো বোনের ছেলে। সনেতের বাপ দুশ্চরিত্রের ছিল, স্ত্রীকে খুন করে ফাঁসে যায়। নিখিলের বাপ সার্কাসের পেশাদার ক্লাউন ছিল। ওদের কেন বাবা টাকা দিয়ে যাবেন? আচ্ছা, ও কথা যাক, বলুন দেখি আপনার বাড়িতে কটা বর্ষাতি আছে? গায়ত্রী হঠাৎ যেন হতবুদ্ধি হয়ে গেল। কিছুক্ষণ চেয়ে থেকে বললেন, দুটো আছে, একটা ওর, একটা ঝিল্লির। ও দুটো বার করে দিন, আমরা নিয়ে যাব। নিয়ে যাবেন কেন? দরকার আছে, 2-4 দিন পরে ফেরত পাবেন। গায়ত্রী আবার কিছুক্ষণ চেয়ে হঠাৎ উঠে চলে গেল, বলল, কি দরকার? জানি না, এনে দিচ্ছি। নিচে নেমে এসে রাখালবাবু ব্যোমকেশকে প্রশ্ন করলেন, এবার? ব্যোমকেশ বলল, চলো আমার বাড়ি, নিভৃতে পরামর্শ করা যাক। একটা প্ল্যান মাথায় এসেছে, চলুন। বাড়িতে এসে ব্যোমকেশ চায়ের ফরমাশ ছিল, সভ্যবতী চা এবং আলুর চপ রেখে গেল। অতঃপর পানাহার এবং সিগারেট সহযোগে পরামর্শ শুরু হলো। 1 ঘন্টা পরে রাখালবাবু বললেন, বেশ, এ কথাই রইল। পুলিশ ডিপার্টমেন্ট থেকে আপনার রাহা খরচ ইত্যাদি দেওয়া হবে, আমি তার ব্যবস্থা করব। আজ বিকেলে পাকা খবর পাবেন। রাখালবাবু চলে যাবার পর সত্যবতী ঘরে ঢুকলো। ব্যোমকেশের চেয়ারে পাশে দাঁড়িয়ে উৎসুক স্বরে বলল, হ্যাঁ গা, কি তোমাদের এত ষড়যন্ত্র হচ্ছে? ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে আলস্য ভাঙল, আমাকে বোধহয় কয়েকদিনের জন্য বাইরে যেতে হবে। কোথায় যাবে? তা কি জানি। তুমি জানো না তা কি কখনো হয়? নিশ্চয় জানো। ব্যোমকেশ সত্যবতীর কাঁধে হাত রেখে মৃদু হেসে বলল, বেশ জানি, কিন্তু বলবো না।
সত্যবতী রাগ করে ঘর থেকে চলে গেল। বিকেল 4টার সময় রাখালবাবুর ফোন এলো। সব ঠিক, আপনি একটা সুটকেস নিয়ে সটান থানায় চলে আসুন। ব্যোমকেশের অনুপস্থিতিকালে বেণীমাধবের বাড়ির কর্মসূচি আগের মতোই বলবৎ রইল। কারোর বাইরে যাওয়ার হুকুম নেই। একজন সাব ইন্সপেক্টর, একজন জমাদার এবং 4জন কনস্টেবল হামেহাল মোতায়েন রইল। রাখালবাবু দুবেলা এসে পরিদর্শন করে যেতে লাগলেন। বেণীমাধবের মৃত্যুর সম্বন্ধে নতুন কোনো তথ্য আবিষ্কৃত হলো না। মেদিনীর সাজের বাক্সটা অদৃশ্য হয়েছিল, অদৃশ্যই রয়ে গেল। একদিন লাবণী তার স্বামীকে নিয়ে বাপ মার সঙ্গে দেখা করতে এলো। রাখালবাবু তাদের দেখা করতে দিলেন। বন্ধ দরজা অন্তরালে অজয় পরিবার কিভাবে মেয়ে জামাইয়ের সংবর্ধনা করলো তা জানা গেল না। লাবণীরা যখন বেরিয়ে এলো তখন লাবণীর মুখে হাসি, চোখে জল। বারান্দায় ঝিল্লির সঙ্গে লাবণীর দেখা হলো। দু বোন পরস্পর গলা জড়িয়ে চুমু খেলো, তারপর হাত ধরাধরি করে নিচে নেমে এলো। নিচের বারান্দায় নিখিল ছিল। সে নবদম্পতিকে দেখে হো হো করে হেসে বলল, এই যে পলাতক আর পলাতকা, দুজনে মিলে খুব নাচস তো। পরাগ কপট বিষণ্ণতায় মিশ্রিময় মুখভঙ্গি করে বলল, দুজন মিলে নাচা আর হচ্ছে কই? এখন আমি নাচছি, লাবণী নাচাচ্ছে। লাবণীরা চলে যাবার পর নিখিল ঝিল্লিকে বলল, কি তুমি আবার দেরি করছো কেন? একজন তো নাচিয়ে নিয়ে কেটে পড়লো, এবার তুমি একটা গায়িকাকে নিয়ে কেটে পড়ো। ঝিল্লি ভুরু ঝেঁকিয়ে নিখিলের পানে তাকালো। আমি কেটে পড়বো না, কিন্তু তোমার খবর কি? যে তোমাকে চিঠি লেখে তাকে ধরতে পারলে কি? নিখিল বলল, ধরেনি, কিন্তু আর বেশি দেরি নেই। ব্যোমকেশবাবু বলেছেন শিগগিরই ধরিয়ে দেব। যেই ধরবো অমনি পটাশ করে বিয়ে করে ফেলবো। আমার সঙ্গে চালাকি নয়। গাছে কাঁঠাল গোঁফে তেল। মুচকি হেসে ঝিল্লির ওপর চলে গেলেন। 5 দিন পর ব্যোমকেশ ফিরে এলো। তার সঙ্গে একটি মানুষ, নিম্ন শ্রেণীর পশ্চিমা যুবক। ব্যোমকেশ যুবক নিয়ে সোজা থানায় উপস্থিত হলো। রাখালবাবুর সঙ্গে কথা বলল। তারপর যুবককে রাখালবাবুর জিম্মায় রেখে বাড়ি চলে গেল। রাখালবাবুকে বলে গেল, আজ বিকেলে 4টার সময় বেণীমাধবের ড্রয়িং রুমে থিয়েটার বসবে, তুমি হবে তার স্টেজ ম্যানেজার। বিকেল 4টার সময় ব্যোমকেশ বেণীমাধবের বাড়িতে উপস্থিত হয়ে দেখল ড্রয়িং রুমে বাড়ির 9জন লোক উপস্থিত আছে। অজয়, আরতি, মকরন্দ একটা সোফায় বসেছে, অন্য সোফায় বসেছে গঙ্গাধর, গায়ত্রী আর ঝিল্লি। সনৎ আর নিখিল দুটো চেয়ারে দূরে দূরে বসেছে, আর মেদিনী মেঝের ওপর দেয়ালে ঠেস দিয়ে উদাসভাবে বসে আছে। সকলের মুখেই বিরক্তি ও অবসাদের ব্যঞ্জনা। ড্রয়িং রুমের দোরে ও বারান্দায় পুলিশ গিজগিজ করছে। রাখালবাবু একটা ছোট সুটকেস হাতে নিয়ে অধীরভাবে বারান্দায় পায়চারি করছেন। ব্যোমকেশ পৌঁছেতেই রাখালবাবু তাকে বললেন, সব তৈরি, এবার তবে আরম্ভ করা যাক। ব্যোমকেশ প্রশ্ন করল, হিম্মত লাল? রাখালবাবু বললেন, তাকে লুকিয়ে রেখেছি, যথাসময়ে সে রঙ্গমঞ্চ প্রবেশ করবে। বেশ, এসো তাহলে, তোমার হাতে ওটা। ও বুঝেছি। রাখালবাবু ব্যোমকেশকে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলেন। সকলে নড়াচড়া হয়ে বসল। মকরন্দ মুখের ভ্রুকটি গভীরতা হলো। রাখালবাবু মাঝখানে নিচু টেবিলটাকে একপাশ টেনে এনে দুটো হালকা চেয়ারের সামনে রাখলেন। হাতের সুটকেস টেবিলের ওপর রেখে ব্যোমকেশকে বললেন, বসুন। নিজে সতর্কভাবে দাঁড়িয়ে রইলেন। ব্যোমকেশ হাসি মুখে একবার সকলের মুখের দিকে তাকালো, বলল, আপনারা শুনে সুখী হবেন, বেণীমাধববাবুর হত্যাকারীকে তা আমরা জানতে পেরেছি। তার বিরুদ্ধে অকাট্য প্রমাণও পেয়েছি। আসামি এই ঘরেই আছে, এখনই তার পরিচয় দেবেন। সকলে সন্দেহভরা চোখে পরস্পর তাকাতে লাগলো। বেশি দৃষ্টি পড়ল গঙ্গাধরের ওপর। ব্যোমকেশ শান্ত স্বরে বলল, আমরা গোড়াতেই একটা ভুল করেছিলাম, ভেবেছিলাম বেণীমাধববাবুই আসামির প্রধান লক্ষ্য। ভুলটা অস্বাভাবিক নয়। বেণীমাধববাবু বড় মানুষের ছিলেন।
তিনি এমন উইল করতে যাচ্ছিলেন যাতে তার উত্তরাধিকার বঞ্চিত হবার সম্ভাবনা ছিল। মেঘরাজ ছিল বেণীমাধবের দ্বাররক্ষী। বেণীমাধবকে যে ব্যক্তি মারতে চায় সে মেঘরাজকে না মেরে ঘরে ঢুকতে পারবে না, তাকে মেরেছে। মেঘরাজের মতো লোক যে হত্যাকারীর প্রধান লক্ষ্য হতে পারে তা ভাবাই যায় না। আমি একদিন বেণীমাধব বাবুর ঘরে অনুসন্ধান করতে গিয়ে দেখলাম তার খুর রয়েছে, সাবেক কালের লম্বা খুর, যে খুর দিয়ে মেঘরাজ তার দাড়ি কামিয়ে দিত। খুরটা খাপ খেয়ে বের করে পরীক্ষা করলাম, তাতে কোথাও একটি আঙ্গুলের ছাপ নেই। কে যেন খুব সাবধানে খুরটি মুছে খাপের মধ্যে রেখেছে। কিন্তু কেন? স্বাভাবিক অবস্থায় অত্যন্ত মেঘরাজের আঙ্গুলের ছাপ তাতে থাকা উচিত। সন্দেহ হলো। সেই খুরে দিয়ে আমি নিজে দাড়ি কামাতে গিয়ে দেখলাম খুরে একেবারে ভোঁতা। তা দিয়ে দাড়ি কামানো দূরের কথা, পেন্সিল কাটাও যায় না। তখন আরও সন্দেহ নেই রইল না যে এই খুর দিয়েই দুজন লোকের গলা কাটা হয়েছে এবং তার ফলেই খুরটি ভোঁতা হয়ে গেছে। ডাক্তারি পরীক্ষাতেও প্রমাণ হলো যে ওই খুর দিয়েই দুজনের গলা কাটা হয়েছিল। কিন্তু খুর ছিল ঘরের মধ্যে, আসামি এসেছিল বাইরে থেকে। ঘরে ঢোকবার আগেই সে খুর পেল কোথায় থেকে? নিশ্চয়ই কেউ খুরটি আগেই ঘর থেকে সরিয়েছিল। কে সরাতে পারে? সেদিন সকালে মেঘরাজ ওই খুর দিয়ে বেণীমাধবের দাড়ি কামিয়ে দিয়েছিল। তারপর সারাদিন তার ঘরে সারা এসেছিল, তার কেউ খুরের কাছে যায়নি। ও ঘরে নিত্য আসে যায় কেবল দুজন, মেঘরাজ ও মেদিনী। মেঘরাজ নিজের গলা কাটবার জন্যে খুর চুরি করবে না, তাহলে বাকি রইল কে? সকলের দৃষ্টি মেদিনীর উপর গিয়ে পড়ল। মেদিনী দেয়ালে ঠেস দিয়ে আগের মতোই বসে আছে, মাথার ওপরকার আঁচল দু হাতে একটু তুলে ধরে নির্বিশেষে চোখে ব্যোমকেশের পানে তাকিয়ে আছে। হঠাৎ সনদ কথা বলল। একটা কথা বুঝতে পেরেছি। হত্যাকারী মামার খুর দিয়ে গলা কাটতে গেল কেন? অন্য অস্ত্র কি ছিল না? ব্যোমকেশ বলল, আসামি লোকটা ভারী ধূর্ত। সে জানে যে অস্ত্র দিয়ে খুন করা হয় সে অস্ত্রকে বেবাক লোপাট করে দেওয়া সহজ নয়। তাই সে মতলব করেছিল বেণীমাধবের খুর দিয়ে গলা কাটার পর খুরটি ভালো করে মুছে যথাস্থানে রেখে দেবে। ওই খুর দিয়ে যে খুন হয়েছে একথা কারোর মনেই আসবে না। পুলিশ অন্ধকারে হাতড়ে বেড়াবে। বুঝতে পেরেছেন? পেরেছি। এবার আপনার বক্তৃতা শেষ করুন। ব্যোমকেশ আবার নির্লিপ্ত স্বরে বলতে আরম্ভ করল। মেদিনী ছোট ঘরের মেয়ে, কিন্তু পুরুষের চোখ দিয়ে যারা ওর পানে তাকিয়েছে তারাই জানে কি প্রচণ্ড ওর দেহে চৌম্বক শক্তি। সে সুচরিতা মেয়ে কিনা তা আমরা জানি না। যদি কুৎসিতা হয় তাহলে মনে রাখতে হবে যে মেঘরাজ ও বৃদ্ধ বেণীমাধব ছাড়া বাড়িতে আরও 5 জন সমর্থ পুরুষ রয়েছে। স্ত্রী পুরুষের অবৈধ আসক্তির ফলে অসংখ্য ট্র্যাজেডি ঘটেছে। আশ্চর্য হবার কিছু নেই। আমরা মেদিনীর ঘরে গিয়ে তাকে জেরা করেছিলাম। মেঘরাজ সৈনিক জীবনের দলিলপত্র থেকে তার দিল্লির ঠিকানা সংগ্রহ করলাম। তারপর একটা অপ্রত্যাশিত জিনিস পেলাম। মেদিনীর একটি চুল বাঁধার কাঠের বক্স ছিল। তার ডালা খুলে দেখলাম আয়নার ওপর একটা ফটো আঁটা আছে। মেদিনীর ফটো সাম্প্রতিক ছবি। সে খাটের ধারে বসে হাসছে। আমি আবার বাক্সের ডালা বন্ধ করে দিলাম। মেদিনী কিছু জানতে পারল না। পরের দিন শুনলাম বাক্সটা চুরি হয়ে গিয়েছে। ব্যোমকেশ ঘাড় তুলে রাখালবাবুর পানে চাইল। রাখালবাবু টেবিলের ওপর সুটকেসটা খুলতে খুলতে অবিচলিত মুখে বললেন, চুরি গিয়েছিল, আমরা খুঁজে বার করেছি। তিনি সুটকেস থেকে প্রসাধনের বাক্সটা বার করে টেবিলের ওপর রাখলেন। ব্যোমকেশ বলল, ছবিটা আছে নিশ্চয়? রাখালবাবু ডালা খুলে বললেন, আছে। কে চুরি করেছিল? কোথায় পাওয়া গেল? এ সম্বন্ধে তিনি নীরব রইলেন। মনে হয় চুরির ব্যাপারটা নিছক ধোঁকার টাটি। ব্যোমকেশ বলল, বেশ। তারপর আমরা বাড়ির অন্য বাসিন্দার সঙ্গে একে একে দেখা করলাম। বাড়িতে যতগুলো
বর্ষাতি ছিল, সংগ্রহ করলাম, কেবল মকরন্দ বর্ষাতি পাওয়া গেল না। মকরন্দ সম্বন্ধে একটা কথা মনে রাখা দরকার, বেণীমাধবের হুকুমে মেঘরাজ তার গালে চড় মেলেছিল, অর্থাৎ দুজনেরই ওপর তার গভীর আক্রোশ। সে রাত্র 9টার সময় এসে বাড়িতে এসেছিল, তারপর গভীর রাত্রে কখন চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল কেউ জানে না। সে যখন রেসকোর্সে ধরা পড়ল তখন তার পকেটে পৌনে 200 টাকা ছিল। কোথা থেকে সে এত টাকা পেল তা বলতে চায় না। যা হোক, বর্ষাতে কোনো সংগ্রহ করলাম সেই কথা বলি। যারা মতলবে এঁটে ঘুমন্ত লোকের গলা কাটতে যায় তারা জানে এই উপায়ে নিঃশব্দে খুন করা যায় বটে, কিন্তু আততায়ীর নিজের কাপড় চোপড় প্রচুর রক্ত লাগার সম্ভাবনা। কাপড় চোপড় রক্ত লাগলে সহজে ধোয়া যায় না, রক্তের দাগ থেকে যায়। তাই পাশ্চাত্য দেশে খুন করবার সময় খুনি গায়ে ধোয়া যায় না, রক্তের দাগ থেকে যায়। তাই পাশ্চাত্য দেশে খুন করবার সময় খুনি গায়ে বর্ষাতি চড়িয়ে নেয়। বর্ষাতি তেলা গায়ে যেটুকু রক্ত লাগে তা সহজেই ধুয়ে ফেলা যায়। পাশ্চাত্য রহস্যের রোমাঞ্চের বই যারা পড়েছেন তারাই কথা জানেন। আমরা বর্ষাতিগুলোকে মালিকের নামের টিকিট মেরে বৈজ্ঞানিক পরীক্ষার জন্যে ল্যাবরেটরিতে পাঠিয়ে দিলাম। তারপর আমি গেলাম দিল্লি। এতক্ষণে আমরা বুঝতে পেরেছিলাম আসামি কে, কিন্তু আরও পাকা প্রমাণের দরকার ছিল। দিল্লিতে গিয়ে যে বস্তিতে মেঘরাজ থাকতো সেখানে খোঁজখবর নিতেই অনেক কথা বেরিয়ে এলো। মেদিনী মেঘরাজের স্ত্রী নয়, মেঘরাজ বিপত্নিক ছিল। বেণীমাধব যখন তাকে বললেন স্ত্রীকে নিয়ে এসো, তখন সে দিল্লি গিয়ে মেদিনীকে স্ত্রী সাজিয়ে নিয়ে এলো। মেদিনীর স্বামী আছে, কিন্তু তার চরিত্র ভালো নয়। মেঘরাজের সঙ্গে আগে থেকেই তার ঘনিষ্ঠতা ছিল। সে মেঘরাজের সঙ্গে পালিয়ে এলো। বুঝে দেখুন মেদিনী কী রকম মেয়ে মানুষ। মেদিনীর চোখ আতঙ্কে ভরে উঠছিল। সে হঠাৎ চিৎকার করে উঠল, না না, ছুটবাদ! ব্যোমকেশ রাখালবাবুর পানে চোখ তুলল। তিনি দৌড়ের দিকে যেয়ে হাঁক দিলেন, হিম্মতলাল! সে পশ্চিমা যুবককে ব্যোমকেশ দিল্লি থেকে সঙ্গে এনেছিল। সে ঘরে প্রবেশ করল। চুড়িদার পায়জামা ও শেরওয়ানি পরা ক্ষীণকায় যুবক। ব্যোমকেশ তার দিকে আঙ্গুল দেখিয়ে মেদিনীকে জিজ্ঞেস করলো, একে চিনতে পারো? মেদিনী তড়িৎপৃষ্ঠের মতো উঠে দাঁড়িয়েছিল। ভয়ার্ত চোখে হিম্মতলালের দিকে একবার চেয়ে আবার মাটিতে আছড়ে পড়ল, মাটিতে মুখ গুজিয়ে পড়ে রইল। হিম্মতলাল, মেদিনী তোমার কে? জি, মেদিনী আমার বিহায়ী ঔরত, আমাকে ছেড়ে মেঘরাজের সঙ্গে পালিয়ে এসেছিল। আচ্ছা, তুমি এখন বাইরে যাও। হিম্মতলাল মেদিনীর পানে বিষদৃষ্টিতে হেনে ঘর থেকে বেরিয়ে গেল। ব্যোমকেশ ঘরের চারদিক চোখ বুলিয়ে আবার বলতে আরম্ভ করলো, দেখা যাচ্ছে মেদিনী তো সব নষ্টের গোড়া। সে স্বামীকে ছেড়ে মেঘরাজের সঙ্গে পালিয়ে এসেছিল, তারপর এখানে এসে আর একজন উচ্চতর বর্গের মানুষকে তার মোহময় কুহক জালে জড়িয়ে ফেলল। কিন্তু মেঘরাজ কড়া প্রকৃতির লোক। সে জানতে পারলে মেদিনীর উচ্ছ্বাস ধূলিচ্ছ্বাস হবে, তাই তাকে সরানো দরকার হয়ে পড়ল। কিন্তু একলা মেঘরাজকে খুন করলে ধরা পড়ার ভয় আছে, তাই মেঘরাজের সঙ্গে বেণীমাধবকেও খুন করে পুলিশের চোখে ধুলা দেওয়ার চেষ্টা হয়েছিল। বেণীমাধবের সঙ্গে তার ছেলেমেয়েদের বিরোধ যে বেশ ঘনিয়ে উঠেছে তা মেদিনীর অজানা ছিল না। কিন্তু সত্যিই কি মেদিনী নিজের হাত দুজনের গলা কেটেছে? ছোড়াছুড়ি খুর মেয়েদের অস্ত্র নয়, মেয়েদের অস্ত্র বিষ। বিষ খাওয়াবার সুযোগ থাকলে তারা ছোড়াছুরি ব্যবহার করে না। মেদিনীর বিষ খাওয়ার যথেষ্ট সুযোগ ছিল। সে বেণীমাধব ও মেঘরাজের খাবার নিজের হাতে রান্না করত। দেখা যাক মেদিনীর সহকারী কে। মেদিনী, তোমার চুল বাঁধার বাক্সে আয়নার গায়ে একটা ফটো লাগানো আছে। কে ফটো তুলেছিল? মেদিনী উত্তর দিল না, মাটিতে মুখ গুজে পড়ে রইল। ব্যোমকেশ তখন সনতের দিকে ফিরে বলল, সনৎবাবু, আপনি ফটোগ্রাফির বিশেষজ্ঞ, দেখুন তো একবার ছবিটা। সনৎ ব্যোমকেশের পানে সন্দেহ ভরা ভ্রুকুটি করল, তারপর অনিচ্ছা ভরে উঠে এলো। রাখালবাবু বাক্সের ডালা খুলে ধরলেন। সনৎ সামনে ঝুঁকে ছবিটা দেখল। তার মুখ আরক্ত হয়ে উঠল। সে অবরুদ্ধ স্বরে বলল, মেদিনীর ছবি। ব্যোমকেশ বলল, কে ছবি তুলেছে বলতে পারেন? তা কি করে বলবো, ভালো করে দেখুন। মেদিনীকে খাটে বসিয়ে ছবি তোলা হয়েছে। মেদিনীর পেছনে খাটের মাথায় কারুকার্য দেখা যাচ্ছে।
কার খাট চিনতে পারছেন তো? সন্তের চোখ টকটকে লাল হয়ে উঠেছে। সে চিবিয়ে চিবিয়ে বলল, কি বলতে চান আপনি? ব্যোমকেশ বলল, আপনি নিজের ঘরে রাত্রির বেলা ফ্ল্যাশ লাইট দিয়ে মেদিনীর ছবি তুলেছিলেন। আপনি মেদিনীর গুপ্ত প্রণয়ী। মেঘরাজ যখন বেণীমাধবের দোরের সামনে শুয়ে ঘুমতো তখন মেদিনী আপনার ঘরে যেত। সনৎ কিছুক্ষণ জবা ফুলের মতো লাল হয়ে চেয়ে রইল। শেষে বিকৃত গলায় বলল, তাতে কি প্রমাণ হয় আমি মামাকে খুন করেছি? সনৎবাবু, আপনি মেদিনীর মোহে পড়ে দিকবিদিক জ্ঞান হারিয়েছেন। মেঘরাজকে খুন করে মেদিনীর ওপর একাধিপত্য স্থাপন করতে চেয়েছিলেন। আপনার বোধহয় প্ল্যান ছিল খুনের মামলা মিটে গেলে মেদিনীকে নিয়ে অন্য কোথাও বাসা বাঁধবেন। আমি খুন করিনি। আপনার দেহে খুনির রক্ত আছে। আপনার বাবা আপনার মাকে খুন করে ফাঁসি গিয়েছিলেন। আমি খুন করিনি। খুন করেছে ওই মেদিনী। মেদিনী ধর্মরিয়ে হাঁটুর উপরে উঠে দাঁড়িয়ে চিৎকার করে উঠল, নেহি 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 নেহি। ব্যোমকেশ বলল, ঠিক কথা। মেদিনী নিজের হাতে খুন করেনি, খুন করেছেন আপনি। প্রমাণ আছে? ছোট্ট একটা প্রমাণ আছে। খুন করার পর আপনি বর্ষতিটাকে খুব ভালো করেই ধুয়েছিলেন, কিন্তু পকেটের মধ্যে কয়েক ফোঁটা রক্ত রয়েছিল। পরীক্ষা করে দেখা গেছে রক্তটা বেণুমাধব বাবুর ব্লাড গ্রুপের রক্ত। মেদিনী বলে উঠল, হা হা হা, সনৎবাবু খুন করেছে। আমি কিছু জানি না। আমি বেকসুর। হঠাৎ সনৎ বুনো মোষের মতো ঘাড় নিচু করে চাপা গর্জন করতে করতে মেদিনীর দিকে অগ্রসর হলো। কিন্তু দুজন সাব ইন্সপেক্টর ইতিমধ্যে সনতের দুপাশে এসে দাঁড়িয়েছিলেন। তারা সনৎকে ধরে ফেললেন। রাখালবাবু তার হাতে হাতকড়া পরালেন। সনতের ক্ষিপ্র উত্ততা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। দুই প্রহরীর মাঝখানে সে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। মেদিনী আবার বলে উঠল, আমি কিছু জানি না, আমি বেকসুর। ব্যোমকেশ মাথা নেড়ে বলল, না মেদিনী, তুমি বেকসুর নও। বেণীমাধব বাবু খুর চুরি করেই তুমি সনৎবাবুকে দিয়েছিলে। তারপর সে যখন গভীর রাতে ফিরে এসে সদর দোরে টোকা দিয়েছিল তখন তুমি তার দোর খুলে তাকে ভেতরে এনেছিলে। সে কাজ করে সেরে চলে যাবার পর তুমি দোর বন্ধ করে দিয়েছিলে। তোমরা দুজনই সমান অপরাধী। মেদিনী আবার মেঝের ওপর আছড়ে পড়ল। ঘণ্টাখানেক কেটে গেছে। আসামি দুজনকে চালান করে দিয়ে রাখালবাবু বাড়ির ওপর থেকে অবরোধ তুলে নিয়েছে। বাইরে ঘনায়মন সন্ধ্যা। রাখালবাবু সনতের ঘরে গিয়ে তার আলমারি খুলে অ্যালবামের সারি থেকে একটি অ্যালবাম খুলে পাতা উল্টে দেখেছিলেন। ব্যোমকেশ অন্যমনস্কভাবে সিগারেট টানতে টানতে ঘরময় ঘুরে বেড়াচ্ছিল। রাখালবাবু অবশেষে একটি অ্যালবাম হাতে নিয়ে টেবিলের সামনে গিয়ে বসলেন। নিবিষ্ট মনে অ্যালবামের ছবিগুলো দেখতে লাগলেন। প্রতি পৃষ্ঠায় একটি শিথিল বসনা তরুণীর ছবি। শিকারী যেমন বাঘ শিকার করে তার চামড়া দেয়ালে ঝুলিয়ে রাখে, সনৎ যেন প্রকান্তরে তাই করেছে। অ্যালবাম শেষে রাখালবাবু একটি নিঃশ্বাস ফেললেন। সিগারেট ধরিয়ে বললেন, সনৎ, গাঙ্গুলির রক্তে পাগলামির বীজ আছে, কিন্তু সে যে একটি রসিক চূড়ামণি তাতে সন্দেহ নেই। ব্যোমকেশ কাছে এসে অ্যালবামের পাতা উল্টে দেখল। তারপর বলল, শ্রীমৎ শঙ্করাচার্য বলেছেন নারী নরকের দ্বার। সনৎ নরকের অনেকগুলো দ্বার খুলেছিল, তাই শেষ পর্যন্ত তার নরক প্রবেশ অনিবার্য হয়ে পড়ল। কিন্তু সনৎ মেদিনীর মতো মেয়ের জন্য এমন ভয়ঙ্কর কাজ করলো ভাবতে আশ্চর্য লাগে। রাখাল, মেদিনীর মতো মেয়েকে তুচ্ছ জ্ঞান করো না। যুগে যুগে এই জাতের মেয়েরা জন্মগ্রহণ করেছে, কখনো ধনীর ঘরে, কখনো দরিদ্রর ঘরে, পুরুষের সর্বনাশ করার জন্যে। দ্রৌপদী এই জাতের মহিলা ছিলেন। কুরুক্ষেত্র যুদ্ধের মূলে আছে দ্রৌপদী। ইলিয়ডের হেলেন তাই। এ যুগেও এই জাতির মেয়ের অভাব নেই। ওরা সকলেই যে চরিত্রহীনা তা নয়, কিন্তু ওদের এমন একটা কিছু আছে যা পুরুষকে, বিশেষত সনতের মতো দুশ্চরিত্র পুরুষকে খেপিয়ে দিতে পারে, কাণ্ড জ্ঞানহীন উন্মুক্ত করে তুলতে পারে। জ্যৈষ্ঠ আলেকজান্ডার দুমা একটি বড় দামি কথা বলেছিলেন, সেরসেস লা ফেমে। যেখানে এই ধরনের ব্যাপার ঘটে সেখানে মেয়ে মানুষ খুঁজবে। মূলে মেয়ে মানুষ আছে। তা বটে। রাখালবাবু উঠলেন। দেখা যাচ্ছে বেণীমাধবের মেয়ে এবং পুত্রবধূ তাকে বিষ খাওয়ার চেষ্টা করেনি। বৃদ্ধের জীর্ণ পাকযন্ত্রই দায়ী। চলুন এবার যাওয়া যাক। সন্ধে হয়ে গেছে। এক পেয়ালা গরম চায়ের জন্য প্রাণ কাঁদছে। চলো আমার বাড়িতে, তরিবরদ করে চা খাওয়াবো।
উত্তম প্রস্তাব। ঘরের বাইরে এসে রাখালবাবু দৌড়ে তালা লাগালেন। তারপর সদর দরজার দিকে যেতে যেতে থমকে দাঁড়ালেন। দেখলেন ঝিল্লি সিঁড়ি বেয়ে নেমে আসছে। তার পিছনে প্রকাণ্ড ট্রের উপর চায়ের সরঞ্জাম এবং কচুরি নিমকির প্লেট নিয়ে দাসী আসছে। ব্যোমকেশ বলল, রাখাল, তোমার প্রাণের কান্না ভগবান শুনতে পেয়েছেন। চলো ড্রয়িং রুমে গিয়ে বসা যাক। রাখালবাবু সাবধানী লোক বললেন, দাঁড়ান, না আঁচলে বিশ্বাস নেই। ঝিল্লি তাদের কাছে এসে সলজ্জ করে স্বরে বলল, মা আপনাদের জন্য চা জলখাবার পাঠিয়ে দিলেন, দেখলে তো। সকলে ড্রয়িং রুমে গেল। ঝি টেবিলের ওপর ট্রে রেখে চলে গেল। ঝিল্লিও তার অনুগমন করেছিল। ব্যোমকেশ বলল, ঝিল্লি, আমার বড় ক্লান্ত, তুমি আমাদের চা ঢেলে দাও, আমরা বসে বসে খাই। ঝিল্লি ফিরে এসে টিপট থেকে তাদের চা ঢেলে দিল। জলখাবারের প্লেট তাদের সামনে রাখলো। ব্যোমকেশ অর্ধমুদিত চোখে কচুরি চিবোতে চিবোতে দেখল ঝিল্লি গুটি গুটি দোরের দিকে যাচ্ছে। ঝিল্লি, শোনো, চলে যেও না, তোমার সঙ্গে কথা আছে। ঝিল্লি থমথমে খেয়ে দাঁড়িয়ে পড়ল। তারপর আস্তে আস্তে ফিরে এসে ব্যোমকেশের পাশে দাঁড়ালো। ব্যোমকেশ সংকেত ভরা চোখে রাখালবাবু পানে তাকালো। রাখালবাবু অলসভাবে চায়ের পেয়ালা শেষ করে একটি গানের কলি গুঞ্জন করতে করতে ঘরের বাইরে চলে গেলেন। ঝিল্লি ব্যোমকেশের পাশে দাঁড়িয়ে রইল। তার যে বুক টিপ টিপ করছে তা তার মুখ দেখে বোঝা যায় না। ব্যোমকেশ খাটো গলায় একটু হাসল, বলল, সম্পর্কে নিখিল তোমার মামা হয় বটে, কিন্তু অনেক দূরের সম্পর্ক। আইনত বিয়ে আটকায় না। ঘরের ছায়া ছায়া অন্ধকারে দেখা গেল না। ঝিল্লির মুখ রাঙা হয়ে উঠেছে। তারপর তার ক্ষীণস্বরে শোনা গেল, কি করে জানলেন? ব্যোমকেশ বলল, বোকা মেয়ে, সবগুলো চিঠিতেই তোমার আঙ্গুলের ছাপ পাওয়া গেছে। আচ্ছা, তুমি এখন কোণের চেয়ারে গিয়ে বসো, আরও কথা আছে। ঝিল্লি নেংটি ইঁদুরের মতো ঘরের অন্ধকারে কোনো অদৃশ্য হয়ে গেল। ঘরে যেন ব্যোমকেশ ছাড়া আর কেউ নাই। বাইরে দুই জোড়া জুতার শব্দ শোনা গেল। রাখালবাবু নিখিলকে নিয়ে ফিরে এলেন। রাখাল, আলোটা জ্বেলে দাও। ডোরের পাশে সুইচ। রাখালবাবু সুইচ টিপলেন। কয়েকটা উজ্জ্বল বাল্ব জ্বলে উঠল। নিখিল কোনো দিকে না তাকিয়ে ব্যোমকেশের পাশে গিয়ে বসল। অনুরাগপূর্ণ চোখে তার পানে চেয়ে বলল, ব্যোমকেশ দা, আপনি কি ভেলকি জানেন? সনদ দা আমার মাসতুতো ভাই, তাকে সারা জীবন দেখেছি, কিন্তু সে যে এমন মানুষ তা ভাবতেও পারিনি। ব্যোমকেশ বলল, নিখিল, মুখ দেখে যদি মানুষের মনের কথা জানা যেত তাহলে আইন, আদালত, পুলিশ, সত্যান্বেষী কিছুই দরকার হতো না। তুমিও মুখ দেখেই বুঝতে পারতে কোন মেয়েটি তোমাকে বেনামি চিঠি লিখেছে। তা তো বটেই, তা তো বটেই। নিখিল ব্যোমকেশের আরেকটু কাছে ঘেঁষে বসল। ষড়যন্ত্রকারীর মতো ফিসফিস করে বলল, আপনি কিছু বুঝতে পেরেছেন নাকি? ব্যোমকেশ হাসল। আগে তুমি বলো দেখি, মেয়েটির সন্ধান যদি পাওয়া যায় তুমি কি করবে? নিখিলের চোখ উদ্দীপনায় জ্বলজ্বল করে উঠল। কি করব? বিয়ে করব। কানা হোক, খোরা হোক, কাফরি হোক, হাফসি হোক, তাকে বিয়ে করব। ব্যোমকেশ বলল, তাহলে সন্ধান পাওয়া গেছে। ঝিল্লি, এদিকে এসো। নিখিল চকিত হয়ে দোরের দিকে চাইল। ওদিকে ঘরের কোণে ঝিল্লির সারা শব্দ নেই। সে চেয়ারের পিছনে লুকিয়ে আছে। নিখিল ব্যোমকেশের দিকে ফিরে উত্তেজিত স্বরে বলল, কাকে ডাকলেন? এই যে দেখাচ্ছি। ব্যোমকেশ উঠে গিয়ে ঝিল্লির হাত ধরে টেনে দাঁড় করালো। তাকে হাত ধরে নিখিলের কাছে এনে বলল, এই নাও তোমার ঝিকঝি পোকা। ঝিঝি পোকাকে চোখে দেখা যায় না, কেবল ঝংকার শোনা যায়। আমরা কিন্তু ধরেছি। নিখিলের মাথায় চুল খাড়া হয়ে উঠল। চোখ ঠিকরে বেরিয়ে আসার উপক্রম করল। সে দু হাত তুলে চিৎকার করে বলল, ঝিল্লি, ঝিল্লি আমাকে চিঠি লেখে, ঝিল্লি আমাকে ভালোবাসে, কিন্তু কিন্তু ও যে আমার ভাগিনী। ব্যোমকেশ হেসে বলল, ভয় নেই, ভয় নেই। ঝিল্লি ভারী সয়ানা মেয়ে, অপাত্রে হৃদয় সমর্পণ করেনি। তোমাদের যা সম্পর্ক তাতে বিয়ে আটকায় না। ঝিল্লির মুখে অনবনত ঠোঁটের কারণে ভীরু হাসির যাতায়াত। নিখিলের মুখে ক্রমে ক্রমে একটি প্রকাণ্ড হাসি ফুটে উঠল। সে বলল, কি সাংঘাতিক আজকাল মেয়ে দেখছেন? ব্যোমকেশ দা আমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছিল। আচ্ছা, আমিও দেখে নেব, বিয়েটা হয়ে যাক। এই সময় দোরের সামনে গঙ্গাধরক দেখা গেল। লাঠি হাতে সে বোধহয় সায়াহ্নিক নিত্যকর্মে করতে বেরোচ্ছিল। ঘরের মধ্যে গলার আওয়াজ শুনে ঘরে ঢুকছে। এই অল্পক্ষণের মধ্যেই তারা মেজাজ আবার সপ্তমে চড়ে গিয়েছে। সে রাখালবাবুকে লক্ষ্য করে কড়া সুরে বলল, এখানে আপনার কাজ শেষ হয়েছে।
এখনও এখানে রয়েছেন কেন? রাখালবাবু উত্তর দেবার আগেই তার চোখ পড়ল ঝিল্লির ওপর। অমনি ভয়ঙ্কর ভ্রুকুটি করে সে বলল, ঝিল্লি, তুই এখানে পুরুষদের মধ্যে কি করছিস? বাপকে দেখে ঝিল্লি একবারে কাঠ হয়ে গিয়েছিল। এখন চমকে উঠে ব্যোমকেশের পিছনে লুকোবার চেষ্টা করল। গঙ্গাধর বলল, ধিঙ্গি মেয়ে, পুরুষ ঘেঁষা স্বভাব হয়েছে, চাবুকে লাল করে দেব। নিখিল হঠাৎ যেন খেপে গেল। এক লাফে গঙ্গাধরের সামনে গিয়ে বলল, মুখ সামলে কথা বলুন, ঝিল্লিকে আমি বিয়ে করব। গঙ্গাধর প্রথমটা থমথম হয়ে খেয়ে গেল, তারপর তার স্বরে চিৎকার ছাড়ল, কি? আমার মেয়েকে বিয়ে করবি তুই? হতবাগা, ছাপখানার ভূত, ঠেঙ্গিয়ে তোর হাড় ভেঙে দেব। সে লাঠি আস্ফালন করতে লাগলো। এবার গায়ত্রী ঘরে ঢুকলো, উগ্র দৃষ্টিতে চারিদিকে তাকিয়ে বলল, কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? গঙ্গাধর কর্ণপাত করল না, চেঁচিয়ে বলল, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। ছোট মুখে বড় কথা, আমার মেয়েকে তুই বিয়ে করবি? ঝিল্লি ছুটেন গিয়ে মায়ের গলা জড়িয়ে ধরল, কানে কানে বলল, মা, তুমি যদি অমত করো আমি বিষ খেয়ে মরব। চরম অবস্থার সম্মুখীন হয়ে ঝিল্লির মুখে কথা ফুটেছে। গায়ত্রী একবার নিখিলকে ভালোভাবে করে দেখল, যেন আগে কখনো দেখিনি। নিখিল গিয়ে তার পায়ের ধুলো নিল, বলল, দিদি, ঝিল্লিকে আমাকে ঝিল্লি বিয়ে করতে চায়। ব্যোমকেশদা বলেছেন সম্পর্কে বাঁধে না। গায়ত্রী ব্যোমকেশকে প্রশ্ন করল, সত্যি সম্পর্কে বাঁধে না? ব্যোমকেশ বলল, না, ওরা ফার্স্ট কাজিন নয়, সম্পর্কে বাঁধে না। গঙ্গাধর আরও গলা চড়িয়ে কি চিৎকার করল, শুনতে চাই না, কোনো কথা শুনতে চাই না, বেরিয়ে যাও তোমার আমরা বাড়ি থেকে, এই দণ্ডে বেরিয়ে যাও। গায়ত্রী ধমক দিয়ে উঠল, থামো তুমি, বাড়ি তোমার নয়, বাড়ি আমার। আমি সুধাংশুবাবুর সঙ্গে কথা বলছি। বাবা উইল করার আগেই মারা গেছেন। আইনত তার সমস্ত সম্পত্তির অর্ধেক আমার, এ বাড়ি আমারও অর্ধেক। তুমি বাইরে যেখানে যাচ্ছিলে যাও না, যা করবার আমি করব। গঙ্গাধর পিন ফোটানো খেলনার বেলুনের মতো চুপসে গেল, তারপর ঘাড় হেট করে ঘর থেকে নিক্রান্ত হলো। গায়ত্রী ঝিল্লির বাহুবন্ধন থেকে গলা জড়িয়ে তার হাত ধরে সোফায় বসলো। নিখিলের দিকে চেয়ে হাকিমের মতো হুকুম করলো, কি কাণ্ড তোমরা বাঁধিয়েছ, এবার বলো শুনি। নিখিল বলল, আমি কিছু জানি না দিদি, ওকে জিজ্ঞেস করো। ব্যোমকেশদা, চিঠিগুলো কোথায়? ব্যোমকেশ পকেট থেকে চিঠি বের করে দিয়ে বলল, রাখাল, চলো, এবার আমাদের যাওয়ার সময় হয়েছে। গায়ত্রী দেবী, চায়ের জন্য অসংখ্য ধন্যবাদ। নিখিল, তুমি যে বউ পেলে, অনেক ভাগ্যে এমন বউ পাওয়া যায়। ঝিল্লি, তুমিও কম সৌভাগ্যবতী নও। জীবনে যে জিনিস সবচেয়ে দুর্লভ, সেই দুর্লভ হাসি তুমি পেলে। তোমাদের জীবন হাসির ঢেউ খেলতে থাকুক। এসো রাখাল। স্টোরি লাউঞ্জ চ্যানেলে আপনারা শুনছিলেন ব্যোমকেশ সিরিজের রহস্য গল্প বেনি সংহার, দ্বিতীয় এবং শেষ পর্ব। আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলবেন। আমরা নিয়মিতভাবে গল্প দিচ্ছি, আশা করছি গল্পগুলি ভালো লাগবে। আপনারা বেশি বেশি করে বই পড়বেন, আশেপাশে মানুষজনকে ভালো রাখার চেষ্টা করবেন, নিজে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।